সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি ডাক্তার অর্ণব বক্সী, ফেজ এ রেসিডেন্ট এন্ডোক্রাইনোলজিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছি। নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আজকের লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আমাদের আলোচ্য বিষয় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। সো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকের আলোচনায়। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এই টপিকটা থেকে রেসিডেন্সি হোক, ডিপ্লোমা বা এফসিপিএস এ কোশ্চেন প্রায় আসে। বিশেষ করে রেসিডেন্সি এবং ডিপ্লোমাতে প্রশ্ন আসেই। এজন্য আমাদের এই টপিকটা খুব ভালোভাবে সলভ করতে হবে, যাতে আমরা এই টপিক থেকে প্রশ্ন আসলে কমপ্লিটলি অ্যান্সার করতে পারি। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমেই জানতে হবে যে এখানে কি ধরনের অ্যাসিডোসিস। এটা নরমাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখন মনে প্রশ্ন চলে আসতে পারে নরমাল অ্যানায়ন গ্যাপ কি বা মেটাবলিক অ্যাসিডোসিস এটসেট্রা। সো এই টপিকগুলো নিয়ে অবশ্যই আমরা পরবর্তীতে আরো লাইভ সেশন করব বা আমাদের গ্রুপে আপলোড দিব। আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, সো চলুন আমরা এই টপিকে চলে যাই। ক্লাসিফিকেশন। রেনাল টিউবুলার অ্যাসিডোসিস 4 প্রকার: টাইপ 1, 2, 3, 4। তো চলুন আমরা পড়াটা একটু কমিয়ে নেই। অর্থাৎ রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 3 যেটা, সেটা আর কিছুই না, আসলে টাইপ 1 এবং টাইপ 2 এর কম্বিনেশন। এবং এটা মেডিকেলি খুবই রেয়ার, অর্থাৎ ক্লিনিক্যালি এরকম প্রেজেন্টেশন খুব কমই আমরা পাই, যার জন্য এটা আলাদাভাবে মনে রাখার কোনো দরকার নেই। আমরা মনে রাখতেই পারি 1, 2, 4। এখন এরপর যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এটা কোথায় হয়, অর্থাৎ এর টাইপ 1 কোথায় হচ্ছে, টাইপ 2 বা টাইপ 4 কোনটা কোন লোকেশনে হচ্ছে রেনাল টিউবুলের। সো এটা মনে রাখার জন্য আমরা ফার্স্টেই যে সিরিয়ালটা বললাম অর্থাৎ 1 2 4, আমি আপনাদের রিকোয়েস্ট করব এটা আপনারা ভুলে যান, আপনারা মনে রাখুন 2 1 4। আমার সাথে বলুন সবাই 2 1 4। আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কেন আমি বললাম 2 1 4। চলুন তাহলে নেক্সট ছবিটা আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। 2 1 4। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কেন বললাম সিরিয়ালটা একটু উল্টে নিতে। কারণ এই প্রশ্নটা প্রায় আসে যে কোনটা কোথায় হচ্ছে, এবং এটা আমরা অ্যাটলিস্ট আমি পরীক্ষার সময় প্রায় আসলে ভুলে যেতাম। সো এটা মনে রাখার জন্য আমার মনে হয় আপনারা এই থিওরিটা অ্যাপ্লাই করতেই পারেন শর্ট টাইমে, তাহলে আপনাদের অ্যান্সার করতে অনেক বেশি সুবিধা হবে। তাহলে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এটা হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস যেটা হচ্ছে ডিস্টাল টিউবুলে। এবং টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এটা হচ্ছে কালেক্টিং টিউবুলে। সো আমরা কিন্তু অলরেডি একটা স্টেম সলভ করে ফেললাম। এখান থেকে ডিপ্লোমা বা রেসিডেন্সিতে কোশ্চেন প্রায় আসে যে কোনটা কোথায় হচ্ছে। আশা করছি আমরা এটা আর ভুলবো না। এবার চলুন আমরা আলোচনা করি এই যে টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এখানে কি হচ্ছে। সো টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলে। এখানে মেইন যে প্যাথোলজি সেটা হচ্ছে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হতে পারে না, অর্থাৎ টোটাল সাপ্রেশন অফ সিক্রেশন অফ হাইড্রোজেন আয়ন। সো যেহেতু হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে না, তাহলে আমাদের বডি হয়ে যাবে অ্যাসিডোটিক, এবং ইউরিনে হাইড্রোজেন আয়ন পাবো না, অথবা কম পাবো, যে মাত্রায় আমরা পাই সেই লেভেলে পাবো না, যার জন্য ইউরিন হয়ে যাবে অ্যালকালাইন। সো ইউরিনারি পিএইচ ইন কেস অফ টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস ইজ মোর দ্যান 5.5। মোর দ্যান 5.5 আমরা এই একটা কথা মনে রাখবো, কারণ এই ইউরিনারি পিএইচ দিয়েও প্রশ্ন এসেছে যে কোথায় মোর দ্যান 5.5, কোথায় লেস দ্যান 5.5। সো আমরা যদি এটা মনে রাখি এখানকার প্যাথোলজিটা অর্থাৎ টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে যেহেতু হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে না,
সেজন্য এখানে ইউরিনারি পিএইচটা মোর দেন 5.5 পাবো। এবার আসুন এখানে নেক্সট যে প্যাথোলজি, অর্থাৎ হাইড্রোজেন আয়নের সিক্রেশনের সাথে সাথে সোডিয়াম ক্লোরাইডের রিঅ্যাবজর্পশনও রিলেটেড। যেহেতু এখানে হাইড্রোজেন আয়নটা সিক্রেশন হতে পারছে না, সেহেতু এখানে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে কিভাবে? নিশ্চয়ই সোডিয়াম ক্লোরাইড ছাড়া আমরা বেঁচে থাকতে পারবো না, আমাদের বডি তো অবশ্যই কম্পেনসেট করার চেষ্টা করবে। সো এখানে বডি কম্পেনসেট করার জন্য সোডিয়াম ক্লোরাইড যখন রিঅ্যাবজর্পশন করতেই হবে, সে তার পরিবর্তে বেছে নেয় পটাশিয়াম আয়নকে, অর্থাৎ এখানে পটাশিয়াম আয়ন এক্সট্রাকশন হচ্ছে, যার পরিবর্তে সোডিয়াম ক্লোরাইড আমাদের বডিতে রিঅ্যাবজর্পশন হয়। এজন্যই কিন্তু আমরা টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে হাইপোক্যালেমিয়া পাই, হাইপোক্যালেমিয়া। তাহলে আমরা আরো একবার দেখে আসি। টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলের। Here main pathology is no secretion of hydrogen ion. As a result, sodium chloride is reabsorbed in the exchange of potassium ion. এজন্য আমরা ক্যালেমিয়া পাচ্ছি। এরপর এটা আমরা কোথায় কোথায় পেতে পারি? আমরা মনে রাখবো যে কিছু ইনহেরিটেড ডিজিজ তার সাথে কানেক্টেড টিস্যু ডিসঅর্ডারে পেতে পারি, যেমন জোগ্রেন সিনড্রোম, এসএলই। তার সাথে কয়েকটা ড্রাগ আমরা এভাবে ছন্দ দিয়ে মনে রাখতে পারি, টাল, TAL, অর্থাৎ টলুইন, লিথিয়াম এবং অ্যাম্ফোটেরিসিন বি, মোটামুটি কজ এগুলাই। এরপর প্যাথোলজি থেকে একটা কোশ্চেন আসে প্রায়, যে অস্টিওম্যালাসিয়া বা রিকেটস অর্থাৎ বোন ডিমিনারালাইজেশন কোথায় হচ্ছে এবং রেনাল স্টোন কোন টাইপের অ্যাসিডোসিসে হচ্ছে। এটা মনে রাখার জন্য একটা ছবি দেখাই, এটা অবশ্য আমার হাতে আঁকা। আমি চেষ্টা করব পরবর্তীতে এটা ক্লিয়ার ভার্সন আপলোড দেওয়া। আসুন এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, যেটা আমি আগেই বললাম, এখানে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে না, অর্থাৎ আমাদের বডিতে ব্লাডে হাইড্রোজেন আয়ন অনেক বেশি। এবার আমরা বোনসে খেয়াল করি, বোনসে আছে ক্যালসিয়াম আয়ন রিসেপ্টর এবং হাইড্রোজেন আয়ন রিসেপ্টর। এই যে বডিতে হাইড্রোজেন আয়ন অনেক বেশি হয়ে গেল আমাদের ব্লাডে, সো সে কি করবে? সে ডিফিউজড হয়ে যাবে বোনসে। যেহেতু একটা পজিটিভ আয়ন ব্লাড থেকে চলে আসলো বোনসে, তারই পরিবর্তে আরো একটা পজিটিভ আয়ন অর্থাৎ ক্যালসিয়ামটা বোনস থেকে চলে আসবে ব্লাডে। এইভাবে এই যে সার্কেলটা, এটা একটা ভিসিয়াস সাইকেলটা হওয়ার কারণে আমাদের বোন থেকে ক্যালসিয়াম কমে যাবে, যেটা ব্লাডে চলে আসলো, যার জন্য ডিক্রিজ ক্যালসিয়াম ইন বোনস, দ্যাট ইজ টার্মড অ্যাজ অস্টিওমেলাসিয়া অর রিকেটস অর বোন ডিমিনারালাইজেশন। যার জন্য আমরা অস্টিওমেলাসিয়া, রিকেটস বলি বা বোন ডিমিনারালাইজেশন, এই ফিচারগুলো এই টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে পাবো। এবার নেক্সট প্যাথোলজি, আমাদের বডিতে এই যে হাইপার ক্যালসেমিয়া হলো, এর পরবর্তীতেই কি হবে? ক্যালসিউরিয়া। সো ক্যালসিউরিয়া যখনই হবে তখন কি হবে? কিডনি দিয়ে বেশি বেশি ক্যালসিয়াম পাস করবে, যার জন্য এখানে রেনাল স্টোন ফর্মেশন হবে। সুতরাং আমরা এই ছবিটা দিয়ে আমরা মনে রাখতে পারবো যে অস্টিওমেলাসিয়া, রিকেটস, বোন ডিমিনারালাইজেশন, যে কোনোইটাই আসুক স্টেমে অথবা রেনাল স্টোন কোথায় ফর্মেশন হচ্ছে, এটা টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে। অর্থাৎ আমরা যদি এই ছবিটা মনে রাখতে পারি তাহলে মনে হয় এটা আমরা আর ভুলবো না। মোটামুটি এটুকু মনে রাখলেই হবে। আমি আশা করি যে টাইপ 1 থেকে এর বাইরে কোশ্চেন আসবে না। এরপর চলে আসি আমরা টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, যেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের জন্য হচ্ছে। তো এখানে বেসিক মেকানিজম পড়ার আগেই আমরা একটু জানতে হবে যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের মেইন ফাংশন কি। প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের অনেক ফাংশন, তার মধ্যে বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন। আমরা জানি যে অ্যাবাউট 90% বাইকার্বনেট রিঅ্যাবজর্পশন হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে। সো এখানে যখনই ডিফেক্ট থাকবে তাহলে কি হবে? আমাদের বডিতে বাইকার্বনেট টোটালি রিঅ্যাবজর্পশন হতে পারবে না। দিস ইজ দ্য ফার্স্ট প্যাথোলজি ইন টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। নেক্সট, এখানে আরো একটা সমস্যা হয় যে হাইড্রোজেন আয়ন সিক্রেশনও কমে যায়, তবে সেটা টোটালি সাপ্রেস হয় না, যেমনটা আমরা দেখেছিলাম যে টাইপ 1 এর ক্ষেত্রে। এখানেও কিছুটা কমে যায় হাইড্রোজেন আয়ন সিক্রেশন। তাহলে কি হবে? ওই যে আমি আগেরবার বললাম যে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশনও এখানে হ্যাম্পার্ড হবে। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইডের লোড, সেটা কি করবে? সেটা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল দিয়ে লুপ অফ ফেনলি হয়ে সেটা আলটিমেটলি ডিস্টাল টিউবুলে এসে এক্সেস লোড ফরমেশন করবে। এখানে এসে সেই আগের মতো, অর্থাৎ টাইপ 1 এ আমরা যেরকম দেখেছিলাম যে সে পটাশিয়ামকে এক্সপ্রেশন করে দিবে এবং বডিতে সোডিয়াম ক্লোরাইড রিঅ্যাবজর্পশন হবে। এজন্য এখানেও আমরা পাবো হাইপোক্যালেমিয়া। টাইপ
টু রেনাল টিউবুলার অ্যাসিডোসিসের প্যাথোলজি এটাই। সো এরপরে আমাদের পড়তে হবে যে এখানে কোন কোন ডিজিজে পাই। সো আমরা এখানে মনে রাখবো যে ফ্যানকোনি সিনড্রোম, উইলসনস ডিজিজ, সিস্টিনোসিস এগুলোতে পাবো। তার সাথে আমরা প্যারাপ্রোটিনিয়ামিয়া, অ্যামাইলোডোসিস আর কিছু পয়জনিং যেমন লেড, মার্কারি, ক্যাডমিয়াম, এই তিনটা পয়জনিং মনে রাখবো। আর দুইটা ড্রাগ, একটা আইফসফামাইড এবং কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। সো আমি আপনাদের বলবো যে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস এটা একটু আপনারা ভালোভাবে মনে রাখবেন, কারণ এটা প্রায় আসে অপশনে। সো এটা মনে রাখার জন্য আপনারা ডেভিডসনের এই ছবিটা ফলো করবেন। এই যে দেখুন, কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ এটা কোথায় আছে? প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে, যেটা করছে উইথ দ্য অ্যাসোসিয়েশন অফ কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইট ফর্মস কার্বনিক অ্যাসিড, এবং এরপরে কার্বনিক অ্যাসিডকে ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট ফর্মেশন করছে। সো আমরা যদি এই ছবিটা থেকে অ্যানহাইড্রেজ কাজ করছে প্রক্সিমাল কনভোলেটেড টিউবুলে, তাহলে আমরা এটা আর ভুলবো না যে এর কজ যে কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটরস বা আইফসফামাইড। আর ফ্যানকোনি সিনড্রোম থেকে মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে যে এর প্যাথোলজি। সো এটা আপনারা মনে রাখবেন যে সবকিছুই এক্সপ্রেশন করে, যে গ্লাইকোসুরিয়া, ফসফেট ইউরিয়া, অ্যামিনো অ্যাসিড ইউরিয়া, ইউরিকোসুরিয়া, মোটামুটি সবকিছু এক্সপ্রেশন করে। সো এভাবে আপনারা মনে রাখতে পারবেন, এর বেশি খুব বেশি ডিপে আসে না এই টপিকটা থেকে। তো চলুন এরপরে চলে যাই আমরা টাইপ 4। এখান থেকে আরো একটা প্রশ্ন আসে যে আমরা কোন অ্যাসিডোসিসে হাইপোক্যালেমিয়া পাবো এবং হাইপার ক্যালেমিয়া পাবো। তো টাইপ 4-এ হাইপার ক্যালেমিয়া পাবো আমরা, কেন পাবো? টাইপ 4-এ এর জন্য আমরা যদি কেনর উত্তরটা বের করি তাহলে আমরা এটাও মনে রাখতে পারবো। সো আমরা টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে দুইটা প্যাথোলজি মনে রাখবো। প্রথমটি হচ্ছে অ্যালডোস্টেরন। আসুন অ্যালডোস্টেরনের ফাংশনটা দেখে রাখি। অ্যালডোস্টেরন যেটা করে সোডিয়াম ওয়াটার রিঅ্যাবসর্পশন এবং পটাশিয়াম আর হাইড্রোজেন আয়ন এক্সক্রেশন। এটা আমার হাতে আঁকা বললে হয়তো আপনাদের একটু বুঝতে কষ্ট হবে। পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়ন আমি ক্রস দিয়ে বুঝিয়েছি যে এই দুটার অ্যাবজর্পশন এরা কমায়, অর্থাৎ এক্সক্রেশন করে। অন্যদিকে সোডিয়াম ক্লোরাইড, ওয়াটার এগুলোর রিঅ্যাবজর্পশনে হেল্প করে। যার জন্য অ্যালডোস্টেরন যদি কাজ না করতে পারে বা তার রেজিস্ট্যান্স হয়ে যায়, তাহলে ঠিকই আমরা এর বিপরীত ইফেক্ট পাবো। টাইপ 4-এ ঠিক তাই হচ্ছে, অর্থাৎ টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে হাইপো অ্যালডোস্টেরোনিজম হচ্ছে, যার জন্য এখানে আমরা হাইপারক্যালেমিয়া পাচ্ছি। এটা গেল ফার্স্ট প্যাথোলজি। তাহলে ফার্স্ট প্যাথোলজির আন্ডারে আমরা মনে রাখবো হাইপো অ্যালডোস্টেরোনিজম। তাহলে কি কি ড্রাগ? স্পাইরোনোল্যাকটোন, অ্যামাইলোরাইড, এই দুইটা মনে রাখবো। এরপরে সেকেন্ড প্যাথোলজি, আমরা কিন্তু জানি যে যে কোনো রেনাল ইম্পেয়ারমেন্ট হলে সেক্ষেত্রে কিডনি পটাশিয়াম বের করতে পারে না। সো রেনাল ইম্পেয়ারমেন্ট টাইপের যদি অপশনে দেখি, যেমন আপনারা মনে রাখবেন ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বা রেনাল ট্রান্সপ্লান্ট রিজেকশন বা অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, এইসব ডিজিজে আমরা টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস পাবো। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ডায়াবেটিস আপনাদের অপশনে দেখবেন যে অনেক সময় ডায়াবেটিস থাকে, কিন্তু ডায়াবেটিসে সোললি আসলে টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস এর রিলেশন নাই, কারণ ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডেভেলপ করলে সেক্ষেত্রে আমরা টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস পেতে পারি। কিন্তু যদি বলি ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, সেটা কিন্তু রেইজড অ্যানানগাপ মেটাবলিক অ্যাসিডোসিস। সো ইচ্ছা আছে এই টপিকটা নিয়ে নেক্সটে একটা সেশন করার। মোটামুটি আমাদের টপিক আলোচনা হয়ে গেছে। সো আরেকটা টপিক আমি দেখব, এটা অবশ্য যারা রেসিডেন্সি বা ডিপ্লোমা পরীক্ষায় খুব বেশি আসে না, তবে এফসিপিএস পার্ট 1-এ একটা এসবিএ এরকম চলে আসে যে আপনার টাইপ 1 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস নাকি গিটেলম্যান সিনড্রোম, এখানে একটু কনফিউশন চলে আসে। তো এই টপিকটা নিয়েও পরবর্তীতে আলোচনা হবে। আমি একটু শর্টে বলে রাখি যে গিটেলম্যান সিনড্রোমে আপনারা মনে রাখবেন এখানে বাইকার্বনেট অবশ্যই বেশি থাকবে। অর্থাৎ আমরা টিপিক্যালি মনে রাখি যে এটাও যেহেতু হচ্ছে আপনাদের সেই আগের স্লাইডে চলে যাই, অর্থাৎ এই যে ডিস্টাল কনভোলেটেড টিউবুলে যেখানে থায়াজাইড কাজ করছে, এখানেই প্যাথোলজির কারণে কিন্তু গিটেলম্যান সিনড্রোম হচ্ছে। সো হাইপোম্যাগনেসিমিয়াও আমরা পাবো, এটসেট্রা এটসেট্রা। কিন্তু এখানে অলওয়েজ আমরা রেইজড বাইকার্বনেট পাবো, তার সাথে হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস। এখানে কিন্তু অ্যাসিডোসিস না, হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস। সো মোটামুটি এই তিনটা টপিক মনে রাখলে এখানে আর কনফিউশন হবে না। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তারপর আপনাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার।
আর ডিপ্লোমা পরীক্ষার্থী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে খুব শীঘ্রই আসলে পরীক্ষা আসন্ন 9 তারিখ। সো আশা করা যাচ্ছে যে পরীক্ষা পিছাবে না, যথাসময়ে পরীক্ষা হবে। সো আপনারা পড়তে থাকুন। আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের মোটামুটি পড়াশোনা হয়তোবা শেষই হয়ে গেছে, এখন নতুন কোনো টপিক টাচ করার দরকার নাই। আপনারা যতটুকু প্রিপারেশন নিয়েছেন সেটিকেই বারবার রিভাইজ করুন, কারণ লাস্ট মোমেন্টে রিভিশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। তার সাথে আমি বলতে চাই যে আমাদের নিউরন মেডিকেল একাডেমি থেকে আপনারা অলরেডি দেখেছেন যে 20 ডেজ চ্যালেঞ্জ প্রোগ্রাম দেওয়া হচ্ছে, যেখানে প্রতিদিন আপনাদের মর্নিং, ইভিনিং, নাইটে আপনাদের পড়ার জন্য মোটামুটি 20 থেকে 25টা টপিক রেগুলার আমরা শেয়ার করছি। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পরীক্ষার আগে এই টপিকগুলো খুব ভালোভাবে টাচ করার, কারণ আপনারা যদি কোশ্চেন অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোরলেস 100টা কোশ্চেনের মধ্যে 80 থেকে 85 প্রায় প্রিভিয়াস টপিক চলেই আসে। সো এখানে আমরা সেই মেইন টপিকগুলো থেকেই টাচ করছি। সো আপনারা যদি এগুলা খুব ভালোভাবে পড়ে যান, আশা করা যাচ্ছে আপনাদের সমস্যা হবে না, মোটামুটি আপনারা অ্যান্সার করতে পারবেন। আর কিছু নিউ টপিক আসে, তবে তার জন্য দেখবেন যে আমাদের গ্রুপেই এক্সাম শুরু হচ্ছে বা হবে খুব শীঘ্রই। সো সেখানে আপনারা যদি এক্সাম দেন, আমরা যারা মেন্টর আছি সবাই চেষ্টা করব সেখানে যে নিউ টপিক গুলা থেকে কোশ্চেন আসে সেগুলো অবশ্যই টাচ করে দেওয়া, যাতে আপনাদের কোনো কিছুই আনটাস্ট না থাকে। যা হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভের সাথে থাকার জন্য। নিউরন মেডিকেল একাডেমির সাথে থাকবেন। ধন্যবাদ।